দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি আপনাদের সাথে রাজীব। আজকে আলোচনা করব বর্তমান রাজনৈতিক বা রাজনীতি কি চলছে আমাদের রাজ্যে। বিশেষ করে আপনারা জানেন সামনেই এডিসি নির্বাচন, আরও কয়েকটি নির্বাচন আপনারা দেখবেন। বিভিন্ন দলের যারা নেতৃত্বস্থানীয় যারা নেতারা যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, ওনাদের বক্তব্য কী রয়েছে, ওনাদের দলের বক্তব্য কী রয়েছে, ওনারা সব কিছু বিষয় আপনাদের কাছে খোলাসা করে বলেছেন। আজকে আলোচনায় রয়েছেন কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা। আমি ওনার ডেজিগনেশন এখানে নাই বললাম, কিন্তু কংগ্রেসকে উনি অনেক দিন ধরে উনি কংগ্রেসের সঙ্গে ছিলেন, এখনও রয়েছেন। এই মুহূর্তে উনি ফাইট করছেন এবং কংগ্রেসকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করছেন সবাইকে সঙ্গে নিয়ে। আজকে এমন একজন ব্যক্তিত্ব আমার সঙ্গে রয়েছেন, উনি হচ্ছেন পীযূষ কান্তি বিশ্বাস। প্রথমত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মৃণালিনী এনএনে। প্রথম যে প্রশ্নটা আপনার কাছে আমি রাজ্যবাসীর হয়ে আপনার কাছে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমানে আপনাদের কংগ্রেস দল সামনে নির্বাচন, কী ধরনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন সেই দিকটার প্রতি চিন্তা করে। আমি সভাপতির দায়িত্ব পেয়েছি মাস 6 মাসের মধ্যে আমি অত্যন্ত খুশি যে দলকে আমি একটা ঐক্যবদ্ধ চেহারা দিতে পেরেছি। দলের এখন কর্মীদের মনোভাবটা হলো একটা যুদ্ধংদেহী মনোভাব। বিজেপি এ রাজ্যের জনগণের পক্ষে বিপজ্জনক। 27 মাস চলে গেছে, মানুষের জন্য কিছুই করেনি। আমি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, কর্মীদেরকেও আমি প্রথম যখন সভাপতির দায়িত্ব পেয়ে আমি যখন গেলাম, সবাইকে একটা কথাই বোঝাবার চেষ্টা করলাম, যারা কংগ্রেস দলের হয়ে কাজ করবে তারাই আমার সৈনিক। ব্যক্তি পূজা ভুলে যেতে হবে। কেউ পীযূষ বিশ্বাস জিন্দাবাদও দিতে পারবে না। এবং আমি দেখেছি একটা মানসিকতা তৈরি হয়েছে। আমি বুঝাতে পেরেছি কংগ্রেসের সম্পদ তারাই যারা দলের জন্য কাজ করবে, তারাই কংগ্রেসের সম্পদ। মানে দলের জন্য কাজ করা মানে মানুষের জন্য কাজ করা, মানুষের হয়ে কথা বলা, মানুষের প্রয়োজনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। এখন সবার মাথায় একটাই যে আমরা কংগ্রেস দলের সদস্য, কংগ্রেসের নির্দেশের অপেক্ষায় থাকি। এবং আমি বিগত কয়েক মাসের মধ্যে দেখেছি বিগরাস প্রোগ্রাম কংগ্রেসের হয়েছে, কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তরে আমি দেখেছি। এখন আগে প্রথম একটু অসুবিধা ছিল, এখন আমার মনে হয়, আমি বলি আমি যে গর্বিত, কংগ্রেস ভবনে থেকে আমি যদি একটা হুইসেল দিই, সারা ত্রিপুরা রাজ্যের কংগ্রেস কর্মীদের কাছে আর কোনো কিছুর দরকার হয় না। হুইসেল দেওয়ার সাথে সাথেই যে মর্মে হুইসেলটা দেওয়া হয় সেই মর্মে তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। তো এটা একটা ঐক্যবদ্ধ চেহারা। সামনের দিনে আমি মনে করি কংগ্রেসের এখন বর্তমানে কংগ্রেসের যে পজিশনের শেষ, প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এর মধ্যে একটা নতুন জোয়ার এসছে এবং ওরা কনফিডেন্ট এখন যে মানুষের সমর্থন কংগ্রেসের দিকে ঝুঁকছে। এবং প্রত্যাশিত ফল পেতে গেলে বিজেপির বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, এই যে গরিবদের নিয়ে সিনেমিনি, কর্মচারীদের নিয়ে প্রবঞ্চনা, আজকে তো গরিবেরা সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ত্রিপুরায় তারা অসহায়। আমি বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে আমি একটা জিনিস দেখেছি, এখন তো মানুষ অন্য দাবি দেওয়ার কথা বলে না, মানে দুবেলা যে খাবে, যে খাদ্য সংগ্রহ করা,
আজকে তাদের অর্থনৈতিক মানটা ত্রিপুরা রাজ্যে এমন একটা জায়গায় এসছে, এই পজিশনে কিন্তু নেই ত্রিপুরা রাজ্যের মিনিমাম আমি বলতে পারি 70% লোকে। খুব অসহায় অবস্থা, সমতলে যেমন পাহাড়ও তেমন, পাহাড়ের অবস্থা তো আরো খারাপ। এটা আপনি বলতে পারেন পাহাড়ে এখন দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এটা সামনের দিনে যে কোনো রূপ নিতে পারে। এই অবস্থায় রাজ্যের আইন শৃঙ্খলা তো তলানিতে। এখন কংগ্রেস আন্দোলনমুখী, অন্য কোনো ভাবনা কংগ্রেসের নেই। আপনারা আন্দোলনমুখী, সেটা রাজ্যের যারা কংগ্রেস সমর্থক যারা রয়েছে নিশ্চয়ই ওনারা একটা ভালো দিকে ওনারা চিন্তা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা প্রায় সময় অভিযোগ করেন যে সরকার আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতান্ত্রিক উপায়ে যে আন্দোলন করার যে একটা প্ল্যাটফর্ম সেটা দিচ্ছে না, সেটা কেন আপনারা বারবার বলছেন? এটা আমি বলছি, আমাদের বিগত 2-3 মাস বিভিন্ন আন্দোলন করতে গিয়ে প্রশাসনের অসুবিধা বললাম, বাধার সম্মুখীন হচ্ছে। যতগুলি আন্দোলন আপনি পাশাপাশি দেখবেন বিজেপির আজকে এই যে কোভিড-19 প্রশ্ন তুলে ওনারা বলেন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, কোন দল করতে পারবে না। কিন্তু আপনি প্রত্যেক দিন দেখবেন বিজেপির ওরা 500, 600, 300, 400 এক এক জায়গায় জমা হচ্ছে, বিভিন্ন জায়গায়। প্রত্যেক দিনের পত্রিকায় আমি দেখি বিশাল রকম গ্যাদারিং করে, কোন রকমের আপনার সোশ্যাল ডিস্টেন্সিং এটা মানে না। এটা অন রেকর্ড টিভির স্ক্রিনে আপনারা দেখছেন, পত্রপত্রিকায় দেখছেন, সরকার নীরব, ওদের জন্য পারমিশনও কোনো দেখা যাবে। আমরা চিঠি দিয়ে বলি যে আমাদের একটা আলোচনা সভা আছে বা একটা আন্দোলন করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, প্রত্যেকটা ব্যাপারে বললেন নো, হবে না। তারপরও আমরা এগুলি করছি। আমরা জানি এগুলি করতে গেলে ফলস মামলা দেবে, কিন্তু কোনো উপায় নেই। মানুষের এখন রাজ্যের যে অবস্থা, সেখানের মধ্যে যদি আপনি সরকারের অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে যদি আপনি আন্দোলন গড়ে না তোলেন, প্রতিবাদ না জানান, সেটা ত্রিপুরা রাজ্যের পক্ষে আরো মঙ্গল ডেকে আনবে। কেন আমরা বলছি, আপনি দেখবেন আমি সর্বদলীয় সভায় কিছুদিন আগে আপনার সর্বদলীয় সভা ডেকেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সভায় আমি বলেছিলাম, আপনারা বলছেন কোভিড-19 জন্য যারা অসহায় মানুষের পাশে দাঁড়াবে তাদেরকে সাহায্য করবেন, যারা কোনো আর্থিক সাহায্য দিতে চায় কোরবানি গেলে তার জন্য আপনার সাহায্য করুন, খাদ্য দিতে গেলে আপনার সাহায্য করবেন। কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে বারবার আক্রান্ত হচ্ছি, যেখানেই যাচ্ছি আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। বহু জায়গায় রক্তাক্ত ঘটনা ঘটেছে, পুলিশকে এফআইআর করা হয়, কোনো অ্যাকশন নেই। আগে বামফ্রন্ট যেমন থানাগুলিকে নিজেদের পার্টি অফিসে পরিণত করেছিল, এখন বিজেপি তার থেকে আরো খারাপ করে দিয়েছে। মনে হয় না পুলিশের কোনো প্রশাসন আছে। আমি বলার পরে, এবং আমি ওনাকে বললাম যে এর আগের দিন আমি একটা বিশালগড় আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি নাম ধাম দিয়ে বললাম যে আমি যখন আমতলী পর্যন্ত পৌঁছলাম তখন আমাদের যারা অর্গানাইজ করছে তারা আমাকে ফোন করে বলল যে ওরা ধমক দিয়েছে, এখানে আপনি আসলে গন্ডগোল হবে, আপনার আশা চলবে না। তারপর আমি কথা বললাম, তারপর আমি একবার ভাবলাম যাব, আরেকবার আমি যাওয়ার ইচ্ছা, তখন আরেকবার ভাবলাম যে আমি গিয়ে ওদের হয়তো বিপদ ডেকে আনবো, আমি করে চলে আসবো অন্যান্যটা। আমি সেদিন চলে আসলাম, এসে আমি পুলিশের সঙ্গে কথা বললাম, তারপর আমি মিটিংয়ে এই কথাটা তুলে ধরলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমার সামনে বিজেপির যিনি প্রতিনিধি ছিলেন ওই মিটিং, ওনাকে বললেন যে আপনি দলীয়ভাবে এটা ব্যবস্থা নিন, আর আমি অ্যাডমিনিস্ট্রেটিভ, সেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ থেকে সবাই ছিলেন। কিন্তু দেখা গেল তার পরের দিনে তেলিয়ামুড়াতে আমাদের ছেলেরা যখন ফুড ডিস্ট্রিবিউশন করলো, ওদের মাথা ফাটিয়ে দিল
আমার কাছে পাঠালো, আপনার সোশ্যাল মিডিয়াতে আমি হোয়াটসঅ্যাপে দেখলাম, তার রক্ত ঝরছে। আর সে আমাকে বলছে, আমি এখানে খাদ্য বিতরণ করেছিলাম কালকে, সেই জন্য আমাকে এসে বলছে তুই এখানে কেন কংগ্রেসের খাদ্য বিতরণ করলি। মাথা ফাটিয়ে দিয়েছে। আমি বললাম থানাতে যাও, এফআইআর করে, নো অ্যাকশন। এরকম সিরিজ অফ ঘটনা। তারপরে আমি নিজে, আপনি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমি ঋষ্যমুখের নলুয়াতে গিয়েছিলাম, 4-5টা জায়গাতে পুলিশ। আমি আসার পরে রাত্রেবেলা প্রতিটা জায়গাতে 5টা 7টা 10 জন করে মোটর বাইক নিয়ে গ্রামে হামলা করেছে। এবং যারা আমাদের কংগ্রেস কর্মীরা এটার সঙ্গে অ্যাক্টিভ না, তাদের প্রায় অনেকের মাথা ফাটিয়ে দিয়েছে। তারপর লাস্টলি একটা গ্রামে ঢুকেছিল, এরা একটার পর একটা করে আসছে সন্ত্রাস। আরেকটা গ্রামে যখন ঢুকলো, তখন এটা একটু উপজাতি অধ্যুষিত অঞ্চল, যে বাড়িতে আক্রমণ হয়েছে সে বাড়ির ওরা রাত্রিবেলা চিৎকার আরম্ভ করলো। চিৎকার আরম্ভ করার পাশাপাশি লোক, ওরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসলো। তারপর ওরা ভয়ে মোটর বাইকে স্টার্ট দেওয়ার সময় এগুলি ফেলে পালিয়ে গেল। এই গ্রামে পুলিশ আসলো। পুলিশ ওদের বিরুদ্ধে অ্যাকশন দেওয়া তো দূরের কথা, এই মোটর বাইকগুলিকে তুলে নিয়ে এইগুলি যাদের যাদের ওরা আইডেন্টিফাই করতে বলল, পুলিশ সবার বাড়িতে গেলে এগুলি পৌঁছে দিয়ে এসছে। আর যারা আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। মাথা ফেটে গেছে। আমি রাত্রে এসপিকে মেসেজ করেছি, তাতে বলছি অ্যাটলিস্ট ওদেরকে উদ্ধার করে হসপিটালে আনো। নাথিং। এফআইআর হয়েছে, কোনো অ্যাকশন নেই। এইগুলি ঘটনা প্রতিনিয়ত আপনার ঘটছে। আরেকদিন আমি রানীর বাজারে যাচ্ছিলাম, আমি রানীর বাজারে যাওয়ার বাড়ির থেকে বেরোয়নি, তখনই আমাকে বলছে যে আমরা এগুলি সাজিয়ে বসছি, ফুট দেব, আমাদের এগুলিতে আক্রমণ করে আমাদের খাদ্য সামগ্রী সব লুট করে চলে গেছে। তোমরা এখন কোথায়? আমরা প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে ব্লক প্রেসিডেন্ট থেকে সবাইকে মেরেছে, এই রানীর বাজার। তখন আমাকে বললো কোথায়? আমি আসছি। ওরা বললো যে আমি বললাম না, আমি আসছি। তারপর আমি গিয়ে থানাতে ঢুকলাম, ওদেরকে বললাম আসো। আমি থানা ঢুকার পরে প্রায় মহিলা বাহিনী, ওদের একটা আছে, ওদের প্রায় 50-60 জনকে পাঠিয়ে দিয়েছিল মানে থানার দিকে। যাই হোক, সেখানে পুলিশ, আমি ডিজিকে ফোন করলাম, উনি প্রম্পট, হি ওয়াজ কাইন্ড না, মানে তাড়াতাড়ি উনি রেসপন্ড করেছেন। উনি ডিএসপি কে পাঠিয়েছেন, 2 থানার ওসিকে বলেছেন। আমার কাছে এসে ওনারা দুঃখ প্রকাশ করেছেন। এখানে এফআইআর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটি ঘটনায় আপনি জানবেন না কোথাও অ্যারেস্ট হয়েছে। এই যে কথাগুলি। আরো একটা দিনে, একদিন আমি পেপারে দেখলাম বিজেপির সভাপতি বলছেন যারা ফুডের সঙ্গে, যারা ডিস্ট্রিবিউশন হিসেবে থাকবে, যে সংস্থাটা রাজনৈতিক দল, সবাইকে, বিজেপি কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে সহযোগিতা করার জন্য। দেখা গেল উনি যেদিন এই বিবৃতি নেন, যেদিন পত্রিকা বেরিয়েছে, সেদিনে আমার কংগ্রেস কর্মীরা আক্রান্ত হলো। এটাতে একটা জিনিস পরিষ্কার, হয় মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন এটা ওনার অন্তরের কথা না, অথবা দলের উপর ওনার নিয়ন্ত্রণ নেই। দলের উপর ওনার নিয়ন্ত্রণ নেই, এবং থানা পুলিশের উপরে ওনার নিয়ন্ত্রণ নেই। যদি উনি বলেন যে আমি সিরিয়াস এই ব্যাপারে, যেটা বলেছে আন্তরিকভাবে বলেছি, তাহলে আমরা বলবো যে মন্ডলের কথায় থানা চলে, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার হয়ে ওনার কথায় থানা চলছে না। এবং ওনার যে দায়িত্ব, এই যে আক্রমণ, উনি প্রত্যেকদিন পত্রিকা দেখছেন, রিপোর্ট নিশ্চয় যায়, একটা ক্ষেত্রে কোনো অ্যাকশন নেই। সুতরাং তারপরে আমরা দেখেছি পাশাপাশি ইভেন রক্তদান শিবির হচ্ছে। রক্তদান মানে কি? এটা জীবনদান মানুষের। এর চেয়ে মহৎ কাজ কি হতে পারে? দেখা যাচ্ছে যারা রক্তদান করছে তাদের শিবিরে ঢুকে তাদেরকে লাঠি পেটা করছে। তো কোন দেশে আছি আমরা? কোথায় আপনি বলছেন গণতন্ত্র, কোথায় বলছেন আমাদের অধিকার বিপন্ন হচ্ছে? কিন্তু মুখ্যমন্ত্রী তো বারবার বিভিন্ন জনসমাবেশে বলেন যে গণতন্ত্র রয়েছে আমাদের রাজ্যে, আইনের শাসন বহাল রয়েছে। সেইগুলি আমি বলবো, এগুলি যে বলছেন উনি তো প্রত্যেকদিন দেখছেন। আমি বলছি হয় ওনার কোনো নিয়ন্ত্রণে নেই দলে, না হয় দ্বিচারিতা, এটা ঠিক না। আমি কংগ্রেস সভাপতি হিসাবে বলছি, আমি আমার দলের কর্মীরা বহু জায়গায় আক্রান্ত হয়েছে, একটা ব্যাপারেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, কোথাও নেই। তারপরে কেন নিয়ন্ত্রণ হারার? আমি বলছি ওনার প্রশাসনের উপর। এটা একটা নৈরাজ্যের মতন মনে হচ্ছে। এটা তো দলের কথা গেল,
পাশাপাশি দেখবেন আজকে কিছুদিন ধরে একটা আরম্ভ হয়েছে বিজেপি আইপিএফটি, একটা ক্ষমতার লড়াই। আপনার ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ইলেকশন হয়নি, সেখানে প্রশাসক, এখানে কিন্তু আইনে সেদিন প্রশাসক নিয়োগ করার কোনো আইনগত কোনো এটা সাপোর্ট ছিল না, তবু বসিয়ে দিয়েছে। তো বামফ্রন্ট প্রতিবাদ করেনি, আমি জানি না ওরা কেন প্রতিবাদ করেনি। ওইখানে পরিষ্কারভাবে বলা আছে সংবিধানে, সেখানে এখানে যদি অর্থনৈতিক কোনো কারণ বা অন্য কোনো কারণে ওরা ইলেকশন করতে পারছে না বা করছে না, সেখানে কিন্তু যেই কারণে ইলেকশনটা হয়নি সেই কারণে পরিষ্কারভাবে বলা আছে ওদের মেয়াদ আরো 1 বছর বাড়ত। সেখানে কিন্তু সেটাকে ভেঙে দেওয়া হলো, 1 বছর কোনো না দিয়ে প্রশাসক। সেই দিনে কিন্তু আমি বলেছিলাম প্রশাসক বসানোর উদ্দেশ্য হলো প্রশাসকের নামে বিজেপি এডিসিটাকে দখল করে এটাকে চালাবে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে আইপিএফটিও এটা শেয়ার চাইছে এবং বিভিন্ন জায়গাতে কোথাও জায়গাতে নির্বাচিত যে সদস্য বা কোথাও অফিসগুলি ছিল প্রশাসক আছে, কিন্তু দেখা যাচ্ছে বিজেপির লোক গিয়ে কোন এডিসি ভিলেজ কাউন্সিল সেখানে আছে, সেখানে এই তালা দিয়ে বলছে এটা আমরা চালাবো। আইপিএফটি গিয়ে বলছে না এটা আমরা চালাবো। দু দলের পক্ষে মারামারি হচ্ছে। আবার কোথাও গিয়ে আইপিএফটি কোথাও তালা দিয়ে দিচ্ছে, বলছে যে এখানে আমাদের পরিচালনা কমিটি আমাদের নামে দিতে হবে। বিজেপি গিয়ে সেখানে রক্তারক্তি হচ্ছে এবং এরকম ঘটনা বহু জায়গায় হয়েছে। ওদের মারামারিতে ওদের লোক খুন হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে আপনার এরকম মারামারিতে বাগমা থেকে আরম্ভ করে বহু জায়গাতে সিরিয়াসলি রক্তাক্ত জখম হয়েছে বিজেপির কর্মীরা। বিজেপির আবার এই ক্ষমতা নিয়ে বিজেপির কর্মীদের মধ্যে আবার লড়াই, ভাগবাটোরা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনি দেখবেন বিজেপি লড়াই। এক হলো আইপিএফটির সঙ্গে লড়াই, আইন শৃঙ্খলার অবনতি, মারামারি হচ্ছে, খুন হচ্ছে, মানুষ আতঙ্কগ্রস্ত যে জায়গাটা হচ্ছে। আবার প্রতিনিয়ত আপনি দেখবেন বিজেপির কে কোন মন্ডলের ক্ষমতা দখল করবে, কে কোন পঞ্চায়েতের দখল করবে বা কে কোন কাজটা করবে সে নিয়ে প্রতিনিয়ত মারামারি নিজেদের মধ্যে, অন্য কেউ মধ্যে। এবং তাদের মধ্যে কয়েকজন খুন হয়ে গেছে। এটা না কংগ্রেসের দ্বারা আক্রান্ত, না সিপিএম এর দ্বারা, না আইপিএফটির দ্বারা, বিজেপি নিজেদের মধ্যে মারামারি করতে করতে খুন হয়ে গেছে। এখন রাজ্যের আইন শৃঙ্খলা যেটা বলছেন নিয়ন্ত্রণ কোথায়? আমাদের তো কোনো নিরাপত্তা নেই। এখন আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই খুঁজছি, লড়তে হবে। কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে নিজেদের নিরাপত্তার কথা নিজেরাই চিন্তা করতে হবে। পুলিশের কাছে নির্ভর করলে পুলিশ করবে না, কারণ পুলিশ আজকে অসহায়, পুলিশের সমস্ত ক্ষমতা সিজ করে নিয়েছে। তারপরে এই যে বিজেপি এবং আইপিএফটি আজকে রাজ্যের মারামারি করছে, এটার কি উত্তর? তোমরা ক্ষমতায় আছো, এই যে কালকে খুমলুঙ্গের বন, কেন বন? এই মারামারি কার সঙ্গে? এখানে তো কংগ্রেসও নেই, সিপিএমও নেই বা অন্য কোনো দল নেই। নিজেদের দলের মারামারি, তারপরে গ্রেপ্তার, এটাকে নিয়ে খুমলুঙ্গের আইন শৃঙ্খলা আপনার তো প্রশ্ন চিহ্ন মুখে। আজকে সেখানে সমস্ত লোক, সাধারণ লোকরা আজকে আতঙ্কগ্রস্ত। এটা কি মানুষ কোনদিন বিজেপিকে যখন ক্ষমতায় আনে, সিপিএম এর 27 বছরের শাসনের ফলে, অপশাসনের ফলে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছিল। আজকে তো দেখায় কথাই বলা যায় না, আন্দোলন করা যায় না, কিছুই করা যায় না। বিরোধী দলের কোনো অধিকার নেই। কিন্তু আজকে বিজেপিতে যারা গেছে অনেকে, কিন্তু আমাদের ইতিহাস কংগ্রেসের আছে। কংগ্রেস এইসব আন্দোলন করতে গিয়ে, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, বিজেপির আজকে যারা ক্ষমতায় আছে, বিজেপির যারা নেতা, একজনও বলতে পারবে না সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একদিনের জন্য জেলে গিয়েছিল। ওরা সিপিএম এর বিরুদ্ধে অত্যাচারের কথা বলে। বিজেপির কোন নেতা আপনি বলুন? কংগ্রেসের থেকে লোক গিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। বিজেপির কোন নেতা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে? সিপিএম এর বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদের দীর্ঘ 25-27 বছরের মধ্যে আমাদের বহু কর্মীকে আমরা হারিয়েছি, খুন হয়েছে। হাজার হাজার বাড়ি সিপিএম জ্বালিয়ে দিয়েছে, বাড়ি ছেড়া করেছে।
তারপর তো কংগ্রেস করার অপরাধে কেউ কোনোদিন কোনো কাজ পায়নি, কোনো সুযোগ ছিল না, বিপিএল এর নাম লেখাতে পারতো না, রেগার কাজ পেত না। তার বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা সিপিএম কিন্তু আমাদেরকে দমাতে পারিনি, আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু কংগ্রেস বিরোধী দল হিসেবে লড়াইটা কংগ্রেস দলে করেছে, বিজেপি ক্ষমতায় আসছে। সুতরাং বিজেপি যদি মনে করে যে এইভাবে কংগ্রেসকে দাবিয়ে রাখা যাবে, এটা কিন্তু ভুল। কংগ্রেস কিন্তু তৈরি হচ্ছে, 27 মাস চলে গেছে, আর সময় দেওয়া চলবে না এসব অপশাসনের। কংগ্রেস একটা রাজনৈতিক দল, মানুষের কাছে দায়বদ্ধতা, আমাদের মানুষের কাছে কমিটমেন্ট আছে। আমরা দলের ঝান্ডা নিয়ে শুধু বসে থাকতে পারি না। মানুষের বিরুদ্ধে যেখানে আপনার প্রতিবাদ করা দরকার, মানুষের প্রয়োজন, সেখানে কিন্তু প্রতিবাদ হবে। এবং ওরা বুঝতে পারছে না, ওদের কিন্তু পায়ের তোলা মাটি, জনগণ কিন্তু ওদের পক্ষে নেই। এখন কেন থাকবে আপনি বলুন? এক, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, আপনি দেখুন তো ভারতবর্ষের অবস্থা এবং রাজ্যের অবস্থা। 2014 সালে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় আসলে বিদেশে যে কালোধন গচ্ছিত আছে, বিভিন্ন জায়গাতে জমা আছে, সেটাকে আমি 100 দিনের মধ্যে নিয়ে আসবো, প্রতিটা ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে 100 দিনের মধ্যে। আজকে 6 বছর চলে গেল। নরেন্দ্র মোদী সাহেব ক্ষমতায় আসার পরে সুইস ব্যাংকের বিদেশি কালো টাকা নিয়ে একটা কথা বলেছে একদিন, মানুষ কিন্তু বিশ্বাস করেছিল, ভোট দিয়েছিল। বলেছিল প্রতি বছর বিজেপি ক্ষমতা আসলে 2 কোটি করে চাকরি দেবে। আজকে ভারতবর্ষের 6 বছরে 1.5 কোটির উপর লোক কর্মচ্যুত হয়েছে বিজেপির শাসনে। 1.5 কোটির উপরে শিক্ষিত অশিক্ষিত মিলে, এবং কোভিড-19 প্রায় 65 কোটির কাছাকাছি লোক কর্মচ্যুতি ঘটেছে ভারতবর্ষে। এর আগে প্রায় 1.5 কোটির মতন লোক 6 বছর এমনিতেই কর্মচ্যুতি ঘটেছিল, আর বলেছিল বছরে ক্ষমতায় আসলে আমরা 2 কোটি করে চাকরি দেব। ভারতবর্ষের যুবকেরা মনে করেছিল একদিকে 15 লক্ষ টাকা করে নদী, এত এত বড় স্লোগান, দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, মানুষ ভোট দিয়েছে। আরেকদিকে শিক্ষিত যুবকেরা বা অশিক্ষিত যুবকেরা যারা কাজের দরকার, তারা ভেবেছিল কোনো দল ফল করে আর কোনো প্রশ্ন নেই, বিজেপিকে ভোট দিলে অন্তকে বেকার সমস্যার মধ্যে 2 কোটি করে চাকরি। সব ভাওতা। কৃষকদের সম্পর্কে অনেক কথা বলেছে, একটা দাবিও পূরণ করেনি। অথচ দেখা গেছে গত 5 বছরে প্রায় 6,500-এর উপর কৃষক আত্মহত্যা করেছে। কোনোটাই করেনি, সম্পূর্ণ ভাওতা আর মিডিয়াকে আশ্রয় করে। আজকে নরেন্দ্র মোদী সাহেব মনে করেন আমি ভারতবর্ষের মিডিয়াগুলিকে যদি কিনে রাখতে পারি, ভারতবর্ষের মানুষকে প্রভাবিত করা, মিথ্যা কথা বলে মানুষকে ইনফ্লুয়েন্স করা, ভোট আনা, এবং উনি এটাতে অনেকদিন সাকসেসফুল হয়েছেন, কিন্তু দিন শেষ হয়ে আসছে। এখন আর মানুষ নরেন্দ্র মোদী সাহেবকে বিশ্বাস করে না। এক করোনা ভাইরাসের ব্যাপারে ওনার অজ্ঞতার কারণে উনি তো ভারতবর্ষটাকে ডুবিয়ে দিয়েছেন। আপনার ডিমনিটাইজেশন, ভারতবর্ষকে শেষ করে দিয়েছেন। কোনো অর্থনীতিবিদের সঙ্গে আলোচনা নেই, কারো পরামর্শ উনি শুনেন না। উনি মনে করেন, এবং ডিমনিটাইজেশন করতে গিয়ে বলেছিল গরিবদের জন্য আমি করছি। গরিব আরো গরিব হয়ে গেল, লক্ষ লক্ষ আপনার ছোট বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেল, এবং দেখা গেল ধনীরা আরো ধনী হয়ে গেল। আপনি ডিমনিটাইজেশনে 1 টাকা কালো টাকা ব্যাংকে এসছে, দেখা গেল সব হোয়াইট মানি। তাহলে ডিমনিটাইজেশনে কালো, উনি বলেছিলেন আমি কালো টাকা, গচ্ছিত টাকা, এগুলিকে ধরার জন্য ডিমনিটাইজেশন তোমরা কিছুদিন। দেখা গেল যাদের কাছে কালো টাকা আছে তাদের সব কালো টাকা হোয়াইট করে নিল নরেন্দ্র মোদীর সুযোগ নিয়ে। আর গরিব যারা লাইনে দাঁড়িয়ে 100-র উপর প্রাণ দিয়েছে, তারা পরের দিন থেকে দিন দিন গরিব হতে হতে তাদের কর্মচ্যুতি ঘটে গেল। ভারতবর্ষটাকে ওনার অজ্ঞতার কারণে ভারতবর্ষ আজকে সাফার করছে। পরবর্তীকালে সবচেয়ে ভারতবর্ষের ক্ষতি হলো ওনার সেই আর অজ্ঞতা। আপনার লকডাউন ঘোষণা 3.5 ঘন্টা টাইম দিয়ে বলেছিলেন এই যে লকডাউন, যেসব শিল্প প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে যারা কাজ করে,
লকডাউনের ফলে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, কারো কর্মচ্যুতি ঘটাতে পারবে না, কাজ না থাকলেও এই সময়ের বেতন দিয়ে যেতে হবে। সমস্ত মিডিয়াতে উনি প্রত্যেকদিন দেখেছেন, বলেছেন নাহলে আইনগত ব্যবস্থা। সমস্ত মিডিয়াতে উনি প্রত্যেকদিন দেখছেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, ছোট বড় প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেল, সমস্ত মানুষকে, সমস্ত কর্মীকে রাস্তায় নামিয়ে দিলেন। খোলা আকাশের নিচে কোটি কোটি শ্রমিক চিৎকার করছে, বাড়িতে যাওয়ার পয়সা নেই, খাওয়ার পয়সা নেই। এই দিক দিয়ে উনি ট্রাম্পকে নিমন্ত্রণ করেছিলেন গুজরাটে, ট্রাম্পকে নমস্তে ট্রাম্প, মানে ট্রাম্পকে খুশি করার জন্য। কিন্তু দেখা গেল তার আগে ভারতবর্ষ কোভিডের আক্রান্ত। ওনার সেদিন ট্রাম্পকে খুশি করার জন্য উনি এটা গুরুত্ব বুঝতে পারেননি যে করোনা ভাইরাস এই যে সমাবেশের জন্য ভারতবর্ষের জন্য কত বড় বিপদ ডেকে আনতে পারে, এবং সেটা বিপদ ডেকে এনেছে। সেখানে করোনা ভাইরাসের আরো ছড়িয়ে পড়লো এই জমায়েতের জন্য। পরবর্তীকালে যখন এই যে জমায়েতে যারা যারা ভাইরাসে আক্রান্ত, তারা বিভিন্ন জায়গায় দিল্লি থেকে, বম্বে থেকে, সবখান থেকে গিয়ে জমিয়েছিল। লকডাউন অবৈজ্ঞানিকভাবে ওনার অজ্ঞতার কারণে লকডাউন ঘোষণার পরের ফলে এই মানুষ যেখানে 500 লোক থাকতে পারে না, এখানে 2000 লোক থাকছে। রাস্তায় কোথায় যাবে? অসহায়, চিৎকার করছে আমাদেরকে বাড়িতে ফেরাবো, কোনো কথাই শুনছে না, বলছে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এইখান থেকে আস্তে আস্তে আপনার বিদ্যুৎ গতিতে করোনা ছড়িয়ে পড়লো একজনের থেকে একজনে। এরপরে দেখলেন কি, যত ট্রেন আসছে বিভিন্ন জায়গায় আসছে, সেই রাজ্যে আমাদের স্টেট যেমন মুক্ত ছিল, যখন শ্রমিকগুলি ঢুকছে আমাদের স্টেটও করোনা আক্রান্ত। এবং এইগুলি সবগুলি উনি দেখছেন। শ্রমিকেরা কর্মহীন হলো, ওনারা পরে অসহায় হয়ে রাস্তায় হাঁটতে আর বলেন 1000 কিলোমিটার, 500 কিলোমিটার। জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে ভাই, অত বলছে এখানে থাকলেও মারা যাবো, না হলে রাস্তায় মারা যাবে। এবং রাস্তায় মারা গেছে বহু লোক, কেউ ট্রেনে মারা গেছে, কেউ ট্রেনের নিচে পড়ে মারা গেছে, ঘুমিয়ে পড়েছে, ট্রেন আসছে তাও বুঝতে পারেনি, অনেকে ট্রাকে যাচ্ছে, বাসে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সেখানের মধ্যে সোনিয়া গান্ধী বলেছিলেন, অনেক আগে থেকে বলছিলেন এদেরকে সবাইকে ফিরিয়ে নাও, ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করো, কিন্তু শুনেনি। বলছে যে উনি নোটিফিকেশন করে দিলেন 85% ভাড়া রেলওয়ে বিয়ার না। উনি প্রথম বললেন আমরা ট্রেন দেব, কোনো ভাড়া বিয়ার করবো না, কোনো কিছু। তখন সোনিয়া গান্ধী বললেন তাহলে ভাড়াটা আমি দেবো, যত কোটি টাকা লাগে ভারতবর্ষে। আমাকেও নির্দেশ দিলেন তুমি চিঠি লেখো। আমিও চিফ সেক্রেটারিকে চিঠি লিখলাম যে তুমি আমাকে 48 ঘন্টা সময় দিলে, কোথায় কত ট্রেন লাগবে, সেটা কত কোটি টাকা লাগবে দিলে পরে আমি 48 ঘন্টার মধ্যে টাকা সরকারের তহবিলে জমা দেব। এবং সমস্ত স্টেট থেকে প্রেসিডেন্টরা যখন এই চিঠি লেখা আরম্ভ করলো, সোনিয়া গান্ধী পরের দিনে দেখি যে উনি ভুল পাল্টে বললেন না এবার আমরা লোক নেব, লোক আমি সরকারি খরচে আনবো। ঠিক আছে, পরে দেখা গেল যেখানে 200 ট্রেনের দরকার সেখানে 50টা ট্রেন দিচ্ছে, দেওয়ার পরে যেই দিন চলার কথা সেখানে আরো 25টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানুষ ট্রেনের স্টেশনে এসে অসহায়, মানে পরিকল্পনা ছাড়া কাজ। মানুষ আসলে চরম বিষয় তার অভিজ্ঞতা। আজকে শ্রমিকেরা এই কাজে আর ফিরবে কিনা, এর ফলে কি আজকে অর্থনৈতিক আপনার উন্নয়ন করতে গেলে কলকারখানা সব চালু করতে হবে। চালু করতে গেলে কর্মচারী শ্রমিকেরা আর ফিরবে কিনা এটাও সন্দেহ। ভারতবর্ষটাকে উনি ডুবিয়ে দিয়েছেন। তেমনি ত্রিপুরা রাজ্যে আপনি ভীষণ ডকুমেন্ট, সে কর্মচারীর 7th পে কমিশন থেকে আরম্ভ করে রেগা, উনি ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেটে 340 টাকা করবেন, বাড়িয়েছেন 15 টাকা। মিস করে চাকরি হবে। আপনি কোথায় কোনটা জুমিয়াদের বলে, তারপর 10,323 ওদের চাকরির নিরাপত্তা দেবেন, দেখা গেল আপনার সময় সবাই আউট হয়ে গেল। কি নিরাপত্তা দিয়েছে? আজকে ওরা সুপ্রিম কোর্টের দরজায় ঘুরছে। যারা কর্মচারী, যারা অস্থায়ী ভাবে আছেন, বলেছিলেন ওদের সবাইকে নিয়মিত করবে, একটা কাজ করেছে, সব ভাওতার মিথ্যা। 27 মাস চলে গেছে, একটা প্রতিশ্রুতি পালন করে। সুতরাং এবং তার মধ্যে ওনারা ঘুরে বেড়াচ্ছেন মানুষের। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন নিয়ে ওনার কোনো পরিকল্পনা নেই, কোনো মাথা ব্যথা নেই। ওনারা আজকে আছেন ক্ষমতার মত্ত, কোথায় কোন দখল করবেন, কোথায় কে লুটপাট করবে, এগুলো সময় এসছে। 27 মাস হয়ে গেছে, আর সময় দেওয়া যায় না, মানুষ প্রস্তুত হচ্ছে।
2018 বিধানসভা নির্বাচনে আপনাদের যে ভোটের পার্সেন্টেজ ছিল সেটা অনেক কমে গেছিল। পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে দেখা গেছে যে কিছুটা ইনক্রিজ হয়েছে, রেশিওটা কিছু বেড়েছে। এখন এই মুহূর্তে আপনাদের সংগঠন পাহাড়ে বা আমাদের সমতলে কি ধরনের কাজ করছে, যেহেতু আপনি প্রদেশের দায়িত্ব পালন করছেন কংগ্রেসের, সেই জায়গায় আপনারা কতটুকু আত্মবিশ্বাসী যে আপনাদের সংগঠন পাহাড়ে বলুন আর সমতলে বলুন বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকা নিচ্ছে? এখন আমি তো বলেছি আমার দল এখন খুবই সুসংগত, আরো সংগঠিত হবে। আমরা 18 ইলেকশনে 1.78% ভোট পেয়েছিলাম ত্রিপুরা রাজ্যে, সেটা আমাদের লোকসভা ইলেকশনে আমরা 27% পেয়েছি পূর্ব ত্রিপুরা লোকসভাতে, পশ্চিম ত্রিপুরাতে পেয়েছি আমরা 24% ভোট। এই ভোটটা পেয়েছি মানে কি, এটা তো আপনার অল্প কয়েকদিনের মধ্যে, এক বছরের মধ্যে ইলেকশন, এক বছরের মধ্যে একটা দলের 2% থেকে 25-26% ভোট হয়ে গেছে। তার মানে কি, সরকারের প্রতি আস্থা হারিয়ে কংগ্রেসের থেকে যারা চলে গিয়েছিল তারা আবার কংগ্রেসে ফিরছে। বুঝতে পেরেছে কংগ্রেসে একটা দল প্রতিশ্রুতি যা দেয় পালন করার চেষ্টা করে, মিথ্যা কথা বলে না। আপনি ওনারা অনেক কথা বলেছেন, আমরা 5 বছর ক্ষমতায় ছিলাম 88, 5 বছরের মধ্যে তখনের বাজেট, তখনের টাকা পয়সা নিয়ে চিন্তা করলে আপনার কর্মচারী বেতন রাজ্য চালানো মুশকিল ছিল। সেইখানে 5 বছরে আমরা কিন্তু 35,000 চাকরি দিয়েছি। 5 বছরে 35,000 চাকরি দিয়েছি, অন্যান্য সুযোগ সুবিধা তো বাদে দিই। কর্মচারীদের আমরা কেন্দ্রীয় হারের স্কেল থেকেও বেশি দিয়েছি। একদিকে 35,000 চাকরি দিয়েছি 5 বছরে, আর একদিকে কর্মচারীদের আমরা যে স্কেল দিয়েছি সেটা ভারতবর্ষের কোনো রাজ্যে স্কেল ছিল না। আমাদের এই তখনকার ক্ষমতা, টাকা পয়সা সীমিতর মধ্যে, সুতরাং আমরা প্রতিশ্রুতি পালন করি এবং সেটা আমরা দেখিয়ে দিয়েছি। আর এখন যে অবস্থা বর্তমানে, আমি তো বলছি পাহাড়ে, আমি কনফিডেন্টলি বলছি পাহাড়ে এডিসি ইলেকশন যদি ফেয়ার হয়। আপনার কি সন্দেহ রয়েছে যে ফেয়ার হবে না? যেভাবে মারামারি করছে, ফেয়ার ওরা করতে চাইবে না, কিন্তু আমাদের কর্মীরা প্রস্তুত, দরকার হয় ফেয়ারের জন্য রক্ত দেবে এবার। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, ইলেকশন যদি আমরা ফেয়ার হয়, বিজেপি এডিসি এরিয়াতে 5% ভোট পাবে না। আপনার শুনতে খারাপ লাগবে, পাহাড়ের কথা শুনলে আপনি মনে হবে যে আমার কথাটা সত্যি। 5% ভোট পাবে না, একদম কোনো মানুষ সঙ্গে নেই। আপনি শহরে ঘুরুন, বিজেপি যখন ক্ষমতা এসেছিল কি, আর এখন আপনি কোন দোকানে গিয়ে হঠাৎ বিজেপির পক্ষে কথা বলুন, দেখবেন 5-7 জন যারা আছে সব আপনার দিকে ফিরে তাকায়, এটা কে লোক এসল, বিরক্ত। কেউ সাহস করে এখন বিজেপির পক্ষে কথা বলে না। কেন? এখন কি দিয়ে চালাচ্ছে? প্রত্যেকটা জায়গাতে আপনার মানুষ প্রতিবাদ মুখর হলে রাত্রিবেলায় 5-7টা মোটর বাইক কতগুলি মিসক্রিয়েন্টকে ছেড়ে দেয়, রাত্রেবেলায় বাড়িতে গিয়ে আক্রমণ করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এবং এই ভীতির কারণে অনেকেই আপনার মুখ খুলতে চাইছেন, বিশেষ করে সমতলের চেহারা আমি অনেক জায়গাতেই দেখেছি। কিন্তু যেভাবে দল ছাড়ছে বিভিন্ন জায়গাতে, আমাদের দলে প্রতিদিন যেভাবে যোগদান করছে, এতে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে কংগ্রেস সামনের দিনে একটা ভালো জায়গায়, অতি সত্তর কংগ্রেস একটা ভালো জায়গায়। ধরে নিলাম আপনাদের কংগ্রেস ভালো রেজাল্ট করছে, দিনে দিনে সেটা গ্রাজুয়ালি বাড়ছে পার্সেন্টেজ অফ রেশিও ভোটের, এবং একটা ভালো জায়গায় যাওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে রয়েছেন। কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন পীযূষবাবু, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন পত্রপত্রিকা বা ইলেকট্রনিক্স মিডিয়াতে হোক, একটা গুঞ্জন শোনা যায় যে আপনারা কতটুকু ঐক্যবদ্ধ রয়েছেন এই মুহূর্তে। সেটা চিরাচরিত একটা প্রথা সবাই দেখেছে আমাদের রাজ্যে, আপনারা শাসন ক্ষমতায় ছিলেন, কিন্তু একটা দ্বন্দ্ব একটা লেগেই থাকে, যে জায়গায় মানুষরা, যারা তৃণমূল স্তরের যারা নেতারা বা শ্রমিক নেতারা বা যারা কর্মীরা যারা রয়েছেন, তারা কোনো না কোনোভাবে আশাহত হন। তো সেই যে একটা চিরাচরিত প্রথা আগে থেকে চলে এসছে, এখন আপনি দায়িত্ব রয়েছেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন, বা সেটাকে যাতে মিনিমাইজ হয় এই জায়গাটা, যাতে আপনারা একসঙ্গে এসে ফাইট করতে পারেন, যারা তৃণমূল স্তরের মানুষরা চাইছেন আপনার কাছ থেকে। যে একটা গুঞ্জন কিন্তু শোনা যায় পীযূষবাবু, মানুষ কংগ্রেস যারা করে তারা এইটুকু বুঝে যে আমি সভাপতি, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, দলের থেকে ব্যক্তিগতভাবে লাভালাভের আমার কোনো প্রশ্ন নেই। এটা সবাই জানে আমি কেন এই কথাটা বলছি।
এবং আপনি দেখবেন আগের ঠিকই আছে কংগ্রেসের একটা সংস্কৃতি বিভিন্ন সময়, এই কারণেই তো আমি তো সব সময় বলি, প্রতিটা সবাই বলেছি, কংগ্রেস এই 30 বছর ক্ষমতার বাইরে, এর জন্য ক্রেডিট বিজেপি বা সিপিএম কে দেওয়া যায় না। এই ক্ষমতার বাইরের জন্য কংগ্রেসের পরাজয়ের কারণ কংগ্রেসের মধ্যে রয়েছে। মানুষ চাইলেও কংগ্রেস ক্ষমতা আসতে পারছে না, তার জন্য দায়ী কংগ্রেস। তার মানে কংগ্রেসের মধ্যে দল উপদল বিভাজন, এইসব কারণে কংগ্রেস মানুষের চাইলেও পরেও একটা পার্সেন্টেজ ভোট ফিরিয়ে এনেছে, যার ফলে কংগ্রেসের পরাজয় ঘটেছে। যেমন 2003 সালে আপনার ভোটের পরিমাণ, আমরা সারা ত্রিপুরা রাজ্যে 4,500 মতন টোটাল ভোট কম পেয়েছিলাম, 19টা সিট পেয়েছিলাম, কিন্তু তাতে কিন্তু ভোটের পরিমাণ কিন্তু 4,500 এরকম টোটাল ভোট। আর 18তে তো বড় বিপদ। এর আগে তখন এটাও ঠিক আপনি দেখেছেন, কোন সময় কংগ্রেস সভাপতি পর্যন্ত, কোন সময় এক সভাপতি হয়েছে কংগ্রেস ভবনে তালা লেগে যাচ্ছে, হয়েছে। আপনি এই 6 মাসের মধ্যে কোথাও কোনো কংগ্রেস সভাপতি, কংগ্রেস দলের মধ্যে আপনি কোনো বিরোধ, কোন নেতার অসন্তুষ্টি, আপনি কোনো বিবৃতি পত্রিকা লক্ষ্য করেছেন? কোথাও নেই। সোশ্যাল মিডিয়ার নামে কংগ্রেসের মধ্যে কংগ্রেসকে হেয় করার জন্য সবসময়, এখন যে কংগ্রেস এগোচ্ছে তার মধ্যে একটা চক্র কিন্তু কাজ করছে। সেটা যারা করছে আপনি খবর নিয়ে দেখবেন, এরা কোনোদিনে কংগ্রেস দলে ছিল না, এরা কোনোদিনে কংগ্রেস দলের, এখনো কংগ্রেস দলের সদস্য নয়। যেগুলিকে আপনি বলছেন সোশ্যাল মিডিয়া দেখলে পরে মনে হয়, এরা কিন্তু কেউ, আমি উইথ অথরিটি বলছি, আপনি একজনও দেখাতে পারবেন না কংগ্রেস দলের সদস্য কেউ কংগ্রেস দলের কোন নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করে কোন রকমের বক্তব্য রেখেছে ত্রিপুরা রাজ্যের এই 6 মাসের মধ্যে আজ পর্যন্ত। কোথাও কোথাও দেখবেন কংগ্রেস সভাপতির নাম আপনার সোশ্যাল মিডিয়া বলে দিচ্ছি, কিন্তু সে আমার কংগ্রেসের সদস্য নয়। আপনাকে আমি উইথ অথরিটি বলছি, আপনি একজনও দেখাতে পারবেন না। যারা এগুলি করছে পরিকল্পিতভাবে করছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন দলে ঘুরে বেড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চলতে চায়, এবং ওরা বুঝতে পেরেছে যে কংগ্রেস দলে এখন সেভাবে চলার মতন সুযোগ নেই। কংগ্রেস করতে গেলে তার অনেস্টি, ইন্টিগ্রিটি, দলের প্রতি নিষ্ঠা, বিশ্বাস, এগুলি থাকতে হবে। কোন রকমের উচ্ছৃঙ্খলতা দলে চলবে না কংগ্রেসের। আমি বলছি, আমিও যদি উচ্ছৃঙ্খলতা কোনটা, আমারও স্থান হবে না, আমি আপনাকে বলে দিচ্ছি, এটা চলবে না। এবং কংগ্রেস দলে আপনি পাবেন না, যেগুলি বলছেন এখন কিছু নেই। কংগ্রেস অবাধ গণতন্ত্রের নামে অনেক উচ্ছৃঙ্খলতা হয়েছে, এখন সেগুলি হওয়ার কোনো কারণ নেই। আমি সভাপতি, এই ক্ষমতাটুকু আমার আছে ডিসিপ্লিন রক্ষা করার জন্য, কংগ্রেস দলের স্বার্থ রক্ষা, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য। দলের মধ্যে যারা বিভাজনের কাজ করবে বা কেউ করে না, এখন নেই। দল আমার ঐক্যবদ্ধ, করলে তার কোনো রেহাই নেই। এটুকু আপনি ইউ ক্যান বি রেস্ট অ্যাসিউরড। যত বড় তকমাই যার সঙ্গে থাকবে, সে নিশ্চয়ই আমার দলের কর্মী না, সে আমার দলের ওয়েলিশন না। এবং আমার দলের ওয়েলিশন আমি 6 মাসের মধ্যে আপনি দেখাতে পারেন না। বিভিন্ন জায়গায় করে, আপনাদের মনে হয় কংগ্রেসের নাম্বার, হি ইজ নট এ মেম্বার অফ কংগ্রেস, কংগ্রেসের মধ্যে তার কোনো স্থানই নেই। সুতরাং এগুলির দ্বারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কংগ্রেস ঐক্যবদ্ধ। আপনি প্রতিটা প্রোগ্রাম দেখুন, আগে তো আপনি দেখতেন এখানে একরকম সেখানে একরকম। আমি যেটা বলছি, অনেক সময় কংগ্রেস ভবনের তালা দিয়ে দিয়েছি, কেউ সভাপতিও হতে পারেনি, বা কারণ নমিনেশনে পছন্দ হয়নি, তালা দিয়ে দেব, এগুলি আপনি দেখছেন এবং ভবিষ্যতে আর দেখবেন না। দল ঐক্যবদ্ধ। দল কর্মীদেরকে আমি মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছি যে দল করো, দল ক্ষমতা আসতে হবে। দল ক্ষমতা আসতে গেলে দলের কর্মসূচি নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দলের হয়ে কাজ করতে গেলে মানুষের পাশে কোনো বিভাজন নয়, কোনো রকমের প্রশ্ন নয়। এবং যারা এটা করতে পারবে তারা দলে থাকো, যারা এটা করতে পারবে না, মানতে পারবে না, তারা বেরিয়ে যাও। এটা আমার পরিষ্কার বার্তা, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। এবং আজকে আপনাকে যদি এটা আপনি সামনের দিনও দেখবেন, আমাকে আবার প্রশ্ন করতে পারেন না, আপনি যেটা বলছেন, আমি বলছি এটা মানতে হবে, এটা থাকবে। ডিসিপ্লিনকে আপনি গুরুত্ব দিচ্ছেন। ডিসিপ্লিনের সঙ্গে সঙ্গে ডিসিপ্লিন কখন আসে? দলের প্রতি নিষ্ঠা এবং সততা, আপনার এগুলি ইন্টিগ্রিটি যদি না থাকে, আপনি ডিসিপ্লিন আপনাকে প্রথমত আমাদের দলের কর্মীদেরকে মানসিকভাবে প্রস্তুত করেন না। এখন দলের কর্মীরা মানসিকভাবে প্রস্তুত যে বিভাজন আর এই করে কারো বিরুদ্ধে লড়াইতে জিতা যায় না। জিততে গেলে ইউনিটি, ঐক্য। সুতরাং এইগুলি দল এখন মানসিকভাবে প্রস্তুত। আচ্ছা, বিশেষভাবে মনে করুন সামনে নির্বাচন আসছে, এই মুহূর্তে যদি আপনাদের কাছে কোনো স্কোপ থাকে অ্যালায়েন্সের কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে, আপনারা কি যাবেন সেখানটা?
সেটা আপনি শুনেন। আমি এটা আগাম বলে দিই। রাজনীতিতে যুদ্ধ যখন হয়, হ্যাঁ। যুদ্ধে আপনি কাকে কতজন মারলেন সেটা কোনো বড় কথা না, যুদ্ধে আপনি জয় করলেন কিনা, কৃতিত্বটা হবে আপনি যুদ্ধে জয় করলে কিনা। আর যুদ্ধে জয় করার জন্য আমার যা যা দরকার আমি তাই করব, কিন্তু সেটার জন্য আমার কোনো দলের আদর্শ বিসর্জন দিয়ে কোনো রকম আঘাত নয়। নিশ্চয়ই আমি আমার সম মনোভাবাপন্ন দল যারা আছে, আমার আদর্শ যারা, আমি তাদেরকে নিয়ে নিশ্চয়ই আমি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনে বামফ্রন্টের সঙ্গে মাতাত করার মতো কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা বামফ্রন্টেরও চেহারা দেখেছি, এখন বিজেপিরও চেহারা দেখছি। আমি জানি আমি কোথায় আছি, কারার সমর্থন আমি পাবো, কোন কোন দল আমাকে সমর্থন করে। দিনের পর দিন যেতে যেতে আপনি বুঝবেন। বিজেপিতে তো মারামারি আরম্ভ হয়েছে দুই শরিক দল নিজেদের মধ্যে, সামনের দিনে দেখবেন। জিতার জন্য তো আমি যে কোনো জিতে বিজেপির মতন হব না, যে ক্ষমতায় এসে মারামারি লেগে গেলাম। ক্ষমতাটা পাওয়ার দরকার মানুষের মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য। তো মানুষের মঙ্গলের জন্য করতে গেলে সেখানে নীতি আদর্শ বিসর্জন দিয়ে সরকার হবে না, সবগুলি বজায় রেখে সরকার হবে। এবং নিশ্চয়ই আমার প্রয়োজনে আমি অ্যালায়েন্সে যাব, কাদের সঙ্গে যাব সেটা আমাদের দল বেশি ঠিক করব। এবং সেই ব্যাপারে আমার সর্বভারতীয় সভানেত্রী আমাদের মানে সোনিয়া গান্ধীর সঙ্গে আমার আলাপ হয়েছে। উনি এই ব্যাপারে আমাকে মোটামুটি গ্রিন সিগন্যাল দিয়েছেন, সেখানের মধ্যে যে দলের আদর্শ নীতি সবকিছু মেনটেন করে হবে। সেটা আপনারা কিছুদিন ওয়েট করুন, 2-3 মাসের মধ্যে বুঝতে পারবেন কারাকাত কোথায় আছে। এই মুহূর্তে দেখুন, কিছুদিনের মধ্যে নির্বাচন আমরা লক্ষ্য করতে পারবো, আমাদের রাজ্যের মানুষরা নির্বাচন দেখবে। কি কি মূল এজেন্ডাগুলো নিয়ে আপনারা রাজ্যের মানুষের কাছে যাবেন? মূল এজেন্ডা আপনি অনেকগুলো দেখুন, অনেকগুলি এজেন্ডা আছে। প্রথমত মানুষের প্রয়োজন, মানুষের স্বার্থে যা যা দরকার তা তা করার জন্য, যেমন আপনি ওনারা ভীষণ ডকুমেন্টে যতগুলি রেখেছিল সেগুলি প্রতারিত, সেগুলি সম্পর্কে আমাদের বক্তব্য থাকবে। তারপরে আমি যাচ্ছি কিছুদিনের মধ্যে দীর্ঘদিনের দাবি এ রাজ্যে, আপনার বলুন তো চিট ফান্ডের দ্বারা ত্রিপুরা রাজ্যের কত লক্ষ লোক প্রতারিত, কত লক্ষ লোক আজকে যারা বিজেপিরও নির্বাচনী প্রতিশ্রুতিতে আপনি দেখবেন চিট ফান্ডের যারা প্রতারিত তাদের টাকা ফেরত দেওয়া হবে, ব্যবস্থা করা হবে। একটা আওয়াজ আছে, একটা আওয়াজও তো নেই। যারা এখন বিজেপিতে আছে তারা কংগ্রেসে ছিল, তারাও এই আন্দোলন করেছে চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য। কেন দিচ্ছে না? প্রথমত আপনার যে প্রপার্টি আছে বিভিন্ন চিট ফান্ডের, এগুলি আইনি তো আছে, আপনি এদেরগুলি অ্যাটাচমেন্ট করে বিক্রি করে আপনি আইনি হইলেও যারা এটার দ্বারা প্রতারিত, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে টাকা যে পরিমাণে, প্রথম তো আপনি সরকারের ফান্ড থেকে প্রথমত এই টাকাটাই 27 মাসের মধ্যে কিছু করেছে, কোনো অ্যাটেম্প্ট নিয়েছে আপনি বলুন, তাহলে যোগাযোগটা কি, এটার পেছনের রহস্যটা কি? এই প্রপার্টিগুলিকে কেন বিক্রি করা হয় না 27 মাসের ধরে? ওরা পালিয়ে গেছে, ওদের সম্পত্তিগুলিকে অ্যাটাচ করে এতদিনের 27 মাসের মধ্যে তো আপনি কয়েকশো কোটি টাকা আপনি ফেরত দিতে পারতেন, যা প্রপার্টি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় আছে। কি কারণ দেখছেন? কি কারণ? নিশ্চয় কোনো কারণ আছে, এসব কোম্পানির সঙ্গে তাদের কোনো স্বার্থ জড়িত আছে, নাহলে কি কারণে আপনি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন দায়বদ্ধতা? এগুলি সামনের দিনে আসবে আমার এজেন্ডাতে। আমরা এগুলি একদিন না একদিন আপনাকে বলছি, চিট ফান্ডের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা কংগ্রেসের ক্ষমতা আসলে, কংগ্রেস সুযোগ আসলে তাদের সেই টাকা ফেরত দেবে, সুদে আসলে ফেরত দেবে। কিভাবে দিতে হয় আমরা জানি। আপনি দুর্নীতির মধ্যে যদি আপনার গা ভাসিয়ে দেন এগুলি করতে পারবেন না। প্রায় দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় দিল্লি গেলে আজকে অত হাজার কোটি টাকা আসছে, এতশো কোটি টাকা আসছে। টাকাগুলি যাচ্ছে কোথায়? আপনি কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন বক্তৃতা ছাড়া? তারপরে আরো বলেছেন আমাদের দীর্ঘদিনের, ওনারা নিজেরা ডিসিশন করে ওনারা বললেন, প্রেস কনফারেন্সে বললেন, বামফ্রন্টের আমলে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছে, যারা খুন হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে,
সবগুলি খুনের বা ক্রিমিনাল কেসের পুনঃতদন্ত হবে। কত মাস হয়ে গেল? আপনি মিনিমাম অ্যাটেম্প দেখেছেন? একটা নোটিফিকেশন হয়েছে আজ পর্যন্ত? মিথ্যার বেসাদি করতে করতে ওরা কোথায় যাচ্ছে? এটা কেন? এটা তো তোমরা প্রেস কনফারেন্স করে বলে দিলে, এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পরিবারের চাকরি থাকলে চাকরি, অন্যান্য সুবিধা দেবে। এটা বলার পরে কেন থেমে গেল? এই সবগুলি প্রশ্নের সঙ্গে সঙ্গে বেকার সমস্যার প্রশ্ন আসবে, কর্মচারী বঞ্চনার প্রশ্ন আসবে, কৃষকের বঞ্চনার প্রশ্ন আসবে, তারপরে আপনার পাহাড়ের জমিয়াদের আজকে যে করুণ অবস্থা তার প্রশ্ন আসবে। এডিসিতে যে টাকা পাওয়ার কথা, বামফ্রন্ট যখন ছিল তখন আমরা আন্দোলন করেছি, আজকে আমরা ক্ষমতায় আসতে পারিনি, আমরা বলেছিলাম সরাসরি টাকাটা এডিসির হাতে তুলে দেওয়া হোক। বিজেপিও ইলেকশন আগে আপনার ম্যানিফেস্টোতে বলেছে সরাসরি এডিসি কে ক্ষমতা দেওয়া হবে, টাকা তুলে দেবো। আজকে কোথায়? একই তো চরিত্র সিপিএম এর মতো। আজকে এডিসির টাকা এডিসি কেন পাবে না? আজকে এই টাকা যদি সরাসরি এডিসির হাতে যেত, এডিসিতে যারা বাসিন্দা তাদের আজকে দুর্দশা হতো না, তারা তাদের নিজের মতন করে প্ল্যানিং করে সেই টাকা উন্নতি করতে পারত। আজকে সেই টাকা যাচ্ছে না। কোভিড-19 আপনার ডিক্লারেশন পরে প্রতিটা মানুষের কাছে, জমিয়াদের কাছে 6,500 টাকা করে যাওয়ার কথা, রেশন ফ্রি যাওয়ার কথা, কোনোটাই হচ্ছে না। আপনি কোথাও কোথাও বলছে যে আমরা 1,000 টাকা করে দিচ্ছি। আপনি দেখুন তো বটতলা সমস্ত জায়গাতে যখন সকালবেলায় শ্রমিকেরা আসছে, আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, ওরা বলছে, ওনাদেরকে আপনার ওরা বলছে না কোনো সরকারি সহযোগিতা পাই না, সকালবেলায় আসি বিকাল পর্যন্ত কেউ ডাকে না, আবার বাড়িতে ফিরে, বাড়িতে তো লোক বসে থাকে, আমরা বোধহয় কিছু আয় করে আনছি, কিন্তু গিয়ে অনাহারে থাকতে হয়। এগুলিতে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন। তাহলে এই যে কথাগুলি বলে যে শ্রমিক, রিক্সা চালক সবাইকে আমরা 1,000 টাকা করে দিচ্ছি মাসে, ওদেরকে ফ্রি রেশন দিচ্ছি, কোথায়? আপনি বাস্তবে গিয়ে কালকে জানতো বটতলাতে একটা লোকের সমর্থন পান কিনা, অথচ কিনা শত শত শ্রমিক, এবং এইখানে যেমন টিআরটিসি সর্বত্র যান, কিচ্ছু পাচ্ছে না, শুধু ভাওতা ভাওতা। নরেন্দ্র মোদী সাহেব 15 কোটি টাকা দেবেন, 15 লক্ষ টাকা দেবেন। এখন এসে কি বলছে? 5 কেজি চাল আর 1 কেজি চানা নাকি কি পাবেন? 6 বছরের মাথায় এসে কি বললো? 15 লক্ষ টাকার পরিবর্তে 5 কেজি রেশন চাল আর 1 কেজি চানা। এই হলো ওনার 7 বছরের মাথায় আপনাদেরকে দিয়ে দিল। তো এগুলি অনেক ইস্যু আমরা পাহাড়ে নিয়ে যাচ্ছি। পাহাড়ের রাস্তাঘাট চলার মতন না, খুবই করুণ অবস্থা। আপনার হাসপাতাল বলতে, হাসপাতালে বিল্ডিং আছে, আপনার কোনো ডাক্তার নেই। আমি বহু জায়গায় গিয়েছি, কোনো ডাক্তার নেই। কতগুলি হেলথ ওয়ার্কার, সেগুলি বলছে যে অনেক সময় বাজারের দিনে ওরা আসে, অসুস্থ হলে কোথায় যাবে? স্বাস্থ্য পরিবেশন নেই, আপনার পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই। আপনার মুখে সব বলবে অতটা ভিলেজে বিদ্যুৎ, অতটা গ্রামে। পত্রিকা খুললে দেখা যায় মানুষ 2-2.5 কিলোমিটার দূর থেকে পাহাড়ি মহিলারা জল বয়ে আনছেন, জলের কোনো ব্যবস্থা নেই, কারেন্টের কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্য পরিষেবা তো তলানিতে। মানুষরা আছে কি? আপনি বলছেন যে এডিসি ইলেকশনে বা মিউনিসিপ্যাল ইলেকশনে এই যে স্মার্ট সিটি, 27 মাস তো চলে গেল। স্মার্ট সিটির কি দেখছেন আপনি? স্মার্ট সিটির মিনিমাম শুরুয়াত 27 মাস চলে গেছে, কি উত্তর? সবগুলি মিলিয়ে মিথ্যার উপর দাঁড়িয়ে মানুষকে ভাওতা দিয়ে মানুষকে প্রতারণা করেছে এই সরকার। এই সরকারের দিন ফুরিয়ে আসছে। আর 23 মাসে আর আপনার মানুষের কি আছে? এটা তো দেখতে দেখতে চলে যাবে। আপনি পরিকল্পনাবিহীন একটা পরিকল্পনা নিলে পরিকল্পনাকে কার্যকর করতেও কয়েক মাস, বছর খানেক লাগে। আপনি আর করবেন কোথায়? কয়েক বছর লাগে। আপনি বলেছেন টিএমসি ক্ষমতা আসলে এটার এইমস এর দাসে আপনি হসপিটাল করবেন, এটা আলোচনা শুনেন কোথাও? নির্বাচনী প্রতিশ্রুতি, ক্ষমতা আসলে বিজেপি টিএমসি কে এইমস এর দাসে হসপিটালে পরিণত করবে। যা ডাক্তার আছে তা ডাক্তারও নেই, যা ডাক্তার থাকার কথা। কোথায় আপনি কোনটা নিয়ে আলোচনা করব? শিক্ষা ব্যবস্থা, আপনার প্রত্যেকদিন পত্রপত্রিকায় দেখি
রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি, তারপর আপনার করোনার স্কুল কলেজ বন্ধ, সেখানে সবাই দাবি ছিল যে এর আগে পরীক্ষায় যে রেজাল্ট হয়েছিল সেটার ভিত্তিতে এই বছর অন্তত ওদেরকে পাস করিয়ে দাও এবং ফিসটাকে মকুব করে দাও। ইউজিসি এখন একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। কোথায় যাবেন আপনি? সর্বস্তরে মানুষকে বেদনা দেওয়া, দুঃখ দেওয়া, ব্যথা দেওয়া ছাড়া এই সরকারের আর কোনো কাজ নেই। প্রচুর ইস্যু, সবগুলি নিয়ে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের কোনো লাগাম ছাড়া। সকালে আপনি যদি আলু 10 টাকা বেচেন, বিকেলে যদি 50 টাকা বিকেন, কেউ জিজ্ঞেস করবে না। এটা ব্যবসায়ীদের খুশি, ওরা যে দামটা বলবে সেটাই আপনার দাম। এগুলি কার স্বার্থে হচ্ছে? কেন বাধা দিচ্ছে না? কারা এগুলি করছে? আপনি নেশামুক্ত ত্রিপুরা করবেন, ত্রিপুরাকে নেশার সাগরে বাড়িয়ে দিচ্ছেন। আপনি গ্রামে গঞ্জে রাস্তাঘাটে এখন মদের বিলাতি ফরেন লিকারের দোকান দিচ্ছেন। এগুলো সর্বত্র দ্বিচারিতা। আপনি বলছেন নেশামুক্ত করবেন, আর আজকে পত্রিকা খুললে দেখা যায় এই গ্রামে অতটা, এই গ্রামে অতটা, মানে সবাইকে নেশাগ্রস্ত করে ছাড়বে এই সরকার। তারপরে বলেছিল গাঁজার চাষ, গাঁজার চাষ তো আগের থেকে বেশি হচ্ছে, পুলিশের চোখে হচ্ছে। মাঝে মধ্যে লোক দেখানো অতটা গাঁজা ধ্বংস করতে, এগুলো করে কি করে? আপনার যদি মনিটরিং থাকে, গাঁজার চাষ হচ্ছে কি করে ত্রিপুরা হচ্ছে, সবগুলি একটা কি মানে এই সরকার সম্পর্কে বলার, মানুষই বলবে আপনার সময় এসছে। অসংখ্য ধন্যবাদ পীযূষবাবু, আপনি সময় দিয়েছেন এবং আপনাদের দলের এবং আপনার মূল্যবান মতামত রেখেছেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে বর্তমান প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। উনি কংগ্রেস আজ থেকে নয়, অনেক দিন আগে থেকেই করছেন, কংগ্রেসের সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান সময়ে ওনার দলের বা ব্যক্তিগতভাবে উনি কি চিন্তা করছেন, বা ওনার যে হাইকমান্ড রয়েছে ওনারা কি ভাবছেন, সবটা বিষয় উনি কিন্তু আজকে আপনাদের সামনে রেখেছেন। সামনে নির্বাচনগুলো আমরা প্রত্যক্ষ করব। রাজ্যের যারা আপামর জনগণ যারা আপনারা রয়েছেন, আপনারা চিন্তা করবেন, চিন্তা করে আপনাদের পরবর্তী পদক্ষেপ অবশ্যই দেবেন। এবং আমরা মৃণালিনী, আমরা চাই যারা রাজ্যের আপামর জনগণ আছেন, আমরা আজকে পীযূষ কান্তি বিশ্বাসের সঙ্গে আলোচনা করেছি, গতকালকে আমরা পবিত্র করির সঙ্গে আলোচনা করেছি, এর আগের দিন আমরা রামপ্রসাদ পালের সঙ্গে আলোচনা করেছি। ওনাদের বক্তব্য আপনারা শুনেছেন এবং ডিসিশন নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। দর্শক বন্ধুরা, আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।